হ্যাঁ, আমরা 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 অডিয়েন্স যারা আছেন স্টুডেন্ট এবং আমাদের যারা কলিগ আছেন, তাদের যদি আজকের সেশন নিয়ে কোনো কোয়েশ্চন থাকে, প্লাস হচ্ছে ডাটা সায়েন্স, এআই বা আমাদের ইন্ডাস্ট্রি রিলেটেড কোনো কোয়েশ্চন থাকে, আপনারা কোয়েশ্চন করবেন। আমাদের যারা বিজ্ঞ প্যানেলিস্ট আছেন তারা আপনাদের সেই প্রশ্নগুলো ওনাদের অভিজ্ঞতার আলোকে আমাদের শেয়ার করার চেষ্টা করবেন। তো যদি কারো কোনো কোয়েশ্চন থাকে আপনারা হচ্ছে চ্যাট বক্সে কোয়েশ্চন জানাতে পারেন, আমি আছি অথবা আমাদের যারা অন্যান্য কোহোস্ট আছেন তারা একটু হেল্প করবেন, আপনাদের কোয়েশ্চনগুলো ওনারা আমাদের বিজ্ঞ প্যানেলিস্টের কাছে উত্থাপন করবেন। সো যদি কারো কোনো কোয়েশ্চন থাকে আপনারা হচ্ছে চ্যাট বক্সে কোয়েশ্চনগুলো টাইপ করে দিতে পারেন। তো শুরুতে আমি একটু স্যারকে বলবো যে আমরা যেহেতু এতক্ষণ আমরা এআই, ডাটা সায়েন্স, ডাটা অ্যানালিটিক্স এগুলো নিয়ে শুনলাম। তো এর প্রথম একটা কথা আপনারা বলছিলেন যে আমাদের যারা একাডেমিক থেকে প্রতি বছর প্রচুর গ্রাজুয়েট বের হচ্ছে, এবং ইন দ্য মিন টাইম আমাদের ইন্ডাস্ট্রিতে সেই ধরনের জব ফেসিলিটি ক্রিয়েট হচ্ছে না, যেটা হচ্ছে আমাদের একাডেমিশিয়ানরা ক্লেম করতেছেন। অথচ যখন আমরা ইন্ডাস্ট্রিদের কাছে যাচ্ছি ওনারা বলতেছেন যে আমাদের কাছে জব আছে কিন্তু আমাদের কাছে স্কিলড পারসন নেই বিধায় আমরা ওনাদেরকে জব দিতে পারতেছি না। মানে বিপরীতমুখী আমরা একটা দৃশ্য দেখতে পাচ্ছি। তো এই সিচুয়েশনে আসলে ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়ার মধ্যে যে একটা গ্যাপ, এই গ্যাপটার সলিউশন আসলে কিভাবে চিন্তা করা যায়, বা একাডেমিশিয়ানদের এখানে কি ধরনের ভূমিকা পালন করা উচিত, বা আমাদের স্টুডেন্টরা কিভাবে কন্ট্রিবিউট করতে পারে এই জায়গায়, কিভাবে চিন্তা করতে পারে? ওয়েল, আমি অন্যরাও অ্যাড করবে, জাস্ট আমি যদি আমার পার্সপেক্টিভ থেকে বলি, এটা আসলে সবসময় এই একটা বিতর্ক বা এই একটা অভিযোগ আসলে চলে আসতেছে। যেমন একাডেমিশিয়ান যারা, তারা হলো গ্রাজুয়েট প্রডিউস করতেছে, এবং তারা এই স্টুডেন্টটা যখন কি বের হওয়ার পর অনেক স্টুডেন্টের একটা এই কথা থেকে, হ্যাঁ বের হয়েছি কম্পিউটার সায়েন্সে, আমি গ্রাজুয়েট করা, বাট আমি জব পাচ্ছি না, ঠিক আছে। এটা হলো অন দ্য আদার হ্যান্ড, সো মার্কেটে আসলে জব নেই তেমন, এটা হলো একটা। অন দ্য আদার হ্যান্ড, আমি যদি আবার ইন্ডাস্ট্রিতে যাই, তারা আবার দেখা যায় তারা হন্যে হয়ে ঘুরতেছে, হ্যাঁ, এই স্কিল পিপুলের জন্য, আসলে চাকরিতে জব দেবার জন্য। এখন তাহলে আসলে সমস্যাটা কোথায়? সমস্যা এখন যে জিনিসটা হলো, যদি আমি বলি যে আমরা প্রডিউস করতেছি ঠিকই, ঠিক আছে, বাট দেয়ার ইজ স্টিল সাম গ্যাপ। কারণ কি, এই জন্য যেটা হচ্ছে, আমাদের যে প্রডিউস করা স্টুডেন্ট গুলো ওরা ইয়েতে যে ফিট হচ্ছে বা ফিট হতে পারতেছে না। অন দা আদার হ্যান্ড, ইন্ডাস্ট্রি যেহেতু আসলে প্রফিট, তাদের আসলে ওই ওয়েট করার সময় নেই। তাদের ক্ষেত্রে তারা চায় ডে ওয়ান থেকে একটা স্টুডেন্ট পারফর্ম করবে। আচ্ছা, তো ডে ওয়ান থেকে পারফর্ম করার মতো কিন্তু আবার করে আমরা আসলে ইউনিভার্সিটিগুলো আসলে প্রডিউস করে না। এটা আসলে ইউনিভার্সিটির উদ্দেশ্যও না ইনফ্যাক্ট, ঠিক আছে। কারণ ইউনিভার্সিটির উদ্দেশ্য হলো একটা স্টুডেন্টকে সে আসলে এমন প্রডিউস করবে, লাইক আমি যদি বলি, হ্যাঁ, নরম মাটির মতো অথবা একটা থান কাপড়ের মতো। এরা ওই কাপড়টা প্রিপেয়ার করে দেবে, থানটা প্রিপেয়ার করে, এরপরে ইন্ডাস্ট্রি আসলে ওকে কেটে কিরকম বানাবে, সেটা হলো ইন্ডাস্ট্রির কাজ, ঠিক আছে। এখন ইন্ডাস্ট্রি আবার যখন নাকি একদম রেডি প্রোডাক্ট চায়, তখনই হয়ে যায় আসলে সমস্যা। তো এই মাঝখানের গ্যাপটা মিনিমাইজ করার একটা, মানে দেয়ার আর মেনি, আসলে অনেকভাবে ইয়েরা অ্যাপ্রোচ করে। তো একটা অ্যাপ্রোচ হলো গিয়ে, যেমন ইন্ডাস্ট্রি এবং একাডেমির মধ্যে একটা কোলাবোরেশন সামহাউ, যেখানে আসলে যেমন ইন্ডাস্ট্রিও সামহাউ বেনিফিটেড হবে, ওরাও ওদের যে ইন দ্য সেম টাইম একাডেমি যেটা, এবং স্টুডেন্ট, টিচার এবং তোমার অ্যাডমিনিস্ট্রেশন, এরাও এদের বেনিফিটটা মানে উপভোগ করতে পারবে। তো এই ধরনের যদি আসা যায়, তাহলে এটার আসলে যেমন কিছুটা মিনিমাইজ হবে। তো এই আমাদের বাইরের দেশে দেখা যায় কি, অনেক জায়গায় আছে ইন্টার্নশিপের ব্যবস্থা আছে, ঠিক আছে। দেশে আবার যেটা হয়, ইন্টার্নশিপের মাধ্যমে একটা স্টুডেন্ট বের হওয়ার পর ও একটু ইন্ডাস্ট্রি এক্সপোজার পায়, এবং তারপরে হলো এটাতে কাজ করে। কিন্তু আমাদের দেশে শুরু করলেও যে এটা খুব ভালো মতো কাজ করে তা না। কারণ দেখা যায় ইন্ডাস্ট্রিতে যখন একজন ইন্টার্নশিপ করতে যায়, তাকে দেখা যায় হয়তো ওইভাবে করে এখন ইন্টার্নশিপ দেওয়ার মতো ওরকম অবস্থা ইগুলোতে, যে ইন্ডাস্ট্রি গুলোতে। অন দা আদার হ্যান্ড, যদি কেউ যায়ও, তাকে আসলে ওইভাবে করে ইউটিলাইজ করা হয় না। কারণ কি, ভাববে তো একটা টেম্পোরারি টাইমের জন্য, আমাদের আসলে মেন্টাল মাইন্ড সেটআপটাই ওইভাবে নাই। তো আমি এখানে যেটা বলবো, ইন্ডাস্ট্রিতে যারা আছে, লাইক এখানে আমাদের সাথে আছে জুয়েল রানা আছে, উই হ্যাভ উইথ আস আসিফ ইকবাল, উই হ্যাভ উইথ আস সারওয়ার মোর্শেদ। তো জুয়েল রানা, ইফ ইউ ক্যান অ্যাড ইন দিস মানে ওর কি বলে ডিসকাশন, how we can minimize or how we can মানে have a fruitful collaboration between university and industry to মানে effective মানে
গ্রাজুয়েট প্রডিউস প্লাস ইন্ডাস্ট্রিরও যেন ওদের যে রিকোয়ারমেন্টটা ফুলফিল হয়। Okay, so one example I can make that it's a concrete example. So in 2016, when Sigve Brikke, CEO of Telenor Group, like a global Telenor, so you can also consider like him a CEO of Grameenphone. So when he take over and they take the role of CEO, so first thing he did to do a collaboration with the NTNU. It's the NTNU is like a Buet in Norway, and they build AI lab, artificial intelligence lab at NTNU to upskill AI knowledge for national level, as well as create as much AI talent needed as possible in collaboration with industry and academia. Now, after 2 years, it's been a great success. And then Norwegian other industries like banking, like oil and gas, they want to be part of it. But it was based on just on Telenor Group's investment. So that's why it called Telenor AI Lab. So when it comes to national level, they rename it and start calling it Norwegian AI Lab. And other industries started funding in that and making it even as bigger as possible in national scale. So what I'm saying it's actually kind of reflection of my slide that we need data lab, we need AI lab to exactly raise that point, that how you can minimize the gap where industry put a lot of interesting problem in the lab and student can get the options to expose themselves during their academic career to work on industry problem. And through that, it could be a lot of opportunities in work on long-term projects, internship, master thesis, bachelor thesis, industry, finance, PhD, and the path from academy to industry could be as smooth as possible. And this is not a road model just only in Norway, but also in Sweden, in US, different universities like Facebook financing tons of universities and building AI lab based on their financing. Google is doing that. So the model is already there. It's not a complex model. Second thing is about scalability. Let's say that one lab in one university can grade the students in a thousands scale. But when you talk about national level, then it's something else, right? Then we need some sort of competence center that can actually upskill thousands of talent and shape them as a machine learning expert, as a data scientist, and position themselves towards the rest of the world, towards global market, and give them a lot of exposure so that they can actually get to their desired job just as simple as efficient way. So it's actually kind of working model. We just need to use it. Thank you. ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার আপনার ইনসাইটফুল আলোচনার জন্য। অ্যাকচুয়ালি আমরা ইতিমধ্যে একটা কোয়েশ্চেন পেয়ে গেছি। আমি সেই কোয়েশ্চেনে যাওয়ার আগে আমাদের অ্যানাদার প্যানেলিস্ট সারওয়ার মোর্শেদ স্যারের কাছে, যেহেতু স্যার হচ্ছে 8 বছরেরও প্রায় অধিক সময় ধরে বাংলাদেশে ডাটা সায়েন্স ইন্ডাস্ট্রিতে কাজ করে আসছেন এবং উনি নিজেও একটা ডাটা সায়েন্স কোম্পানির সিইও হিসেবে কাজ করতেছেন। তো স্যারের কাছে আমার প্রশ্ন হচ্ছে, আমাদের যে স্টুডেন্টরা আছে, স্টুডেন্ট আসলে এই বর্তমান পর্যায়ে থেকে আসলে তারা কিভাবে নিজেদেরকে প্রস্তুত করা উচিত ডাটা সায়েন্স সেক্টরে নিজেদেরকে ভালো একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য, বা তাদের এখন এই মুহূর্তে আসলে করণীয়টা কি হতে পারে, যদি আমরা স্টুডেন্টদের আলোকে আপনি একটু বলেন ব্যাপারটা। থ্যাংক ইউ। আমার এইখানে একটু প্লাস পয়েন্ট আছে যে আসলে আমি ইউনিভার্সিটিতেও কয়েক বছর ক্লাস নিয়েছি এবং সাথে সাথে প্যারালালি আমি ইন্ডাস্ট্রিও অপারেট করছি। তো যেটা হচ্ছে কি যে ইউনিভার্সিটি, আমাদের রাশেদ হায়দার নুরি স্যার যেটা বলেন যে ইউনিভার্সিটি ফুলফিল ভাবে একটা স্টুডেন্টকে
ইন্ডাস্ট্রি লেভেলে নিয়ে যেতে পারবে না, বা ওটা নেওয়ার কাজও না তার। তো সরাসরি আমি কোশ্চেন অ্যান্সারে আসি। আমরা রিয়েলি যখন আমি রিক্রুট করতে যাই, আমি পার্সোনালি, বা আমি যেটা বললাম যে পার্সোনালি আমি কিছু ইন্টারভিউ বোর্ডেও থাকি অন্য কোম্পানির। তো যখন এখন প্রত্যেকটা জবের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ডেটা সায়েন্স রিলেটেড কিছু না কিছু রিকোয়ারমেন্ট থাকে প্রত্যেকটা জব রিকোয়ারমেন্টে বা জব রেসপন্সিবিলিটির মধ্যে। তো সবার আগে আমাদের স্টুডেন্টদের জন্য আমার কথাটা যে সবার আগে পারসেপশনে চেঞ্জ নিয়ে আসতে হবে, যে অ্যাকচুয়ালি এর ডেফিনেশনটা জানতে হবে যে ডেটা সায়েন্টিস্ট বা ডেটা সায়েন্সে জব পাওয়ার জন্য আমার কি কি স্কিল দরকার। এটা একটু নিজেদেরকে R&D করতে হবে। যদি R&D না করতে পারে তাহলে তাদের টিচারদের কাছ থেকে, শিক্ষকদের কাছ থেকে বা পরিচিত ইন্ডাস্ট্রিদের কাছ থেকে জানা দরকার। কিংবা আরেকটা ভালো সলিউশন হচ্ছে বিভিন্ন জব সাইটে গিয়ে দেখা যে একটা ডেটা সায়েন্টিস্ট জবের জন্য কি কি রিকোয়ারমেন্ট আছে ওখানে, এবং তারপর নিজের সাথে নিজের স্কিলের সাথে চেক করা যে আসলে ওই স্কিলগুলো আমার কাছে আছে কিনা। আমাদের স্টুডেন্টদের মধ্যে একটা রং ধারণা আছে, একটু পাইথনে কিছু কাজ, একটু ডেটা নিয়ে কিছু কাজ করে একটু ভিজুয়ালাইজেশন করতে পারলে তারা মনে করে দে আর গোয়িং টু বি এ ডেটা সায়েন্টিস্ট বা ডেটা অ্যানালিস্ট। সো এই পারসেপশন থেকে বেরোয় আসতে হবে, বেরোয় আসতে হবে এবং এই স্কিলগুলো ডেভেলপ করতে হবে। আর এর আগে যে জুয়েল রানা যেটা বললো যে এটা কম্পিটেন্স সেন্টার, আসলে আমরা বাইরের দেশগুলোতে দেখি যে যেমন একাডেমিয়া, ম্যান পাওয়ার, এরকম কিছু একটা মিডিল কোম্পানি বা মিডিল অর্গানাইজেশন থাকে, যেটা হচ্ছে কি যে ইউনিভার্সিটি এবং ইন্ডাস্ট্রির মাঝখানে কাজ করে। সো এই কম্পিটেন্স সেন্টারগুলোর কাজ হচ্ছে কি যে ইউনিভার্সিটির নলেজটার উপর বেস ক্রিয়েট করে, বেজের উপর সেখান থেকে ইন্ডাস্ট্রি স্কিল নিয়ে যাওয়া, অর্থাৎ সরাসরি ইন্ডাস্ট্রি। কারণ বাংলাদেশের মতো বা যে কোনো ইন্ডাস্ট্রি একটা স্টুডেন্টকে নিয়ে যায় বা একটা নিউবিকে বা ফ্রেশার ছেলেকে যে ডেটা সায়েন্সের স্কিল না, তাকে নিয়ে 3 মাস বা 4 মাস ধরে ডেটা কাজ শেখাবে, কারণ শেখার জন্য তার একটা লোককে তাকে এনগেজ করতে হবে, তাহলে তার ডাবল রিসোর্স কস্ট হচ্ছে। এটা কি কোনো ইন্ডাস্ট্রি বেয়ার করতে চাইবে না, ঠিক আছে? তো সেই জন্য আমি স্টুডেন্টের জন্য যেটা আমার উদ্দেশ্য বলা হচ্ছে কি যে ফার্স্ট মাইন্ডসেট সেট করা যে হ্যাঁ আমি ডেটা সায়েন্টিস্ট বা ডেটা অ্যানালিস্ট বা ডেটা সায়েন্স, আমি আমার যেহেতু এটা একটা ইমার্জিং সেক্টর অলরেডি, সো আমি এখানে আমার কেরিয়ার বিল্ড আপ করতে চাই। তো আমার এটার জন্য কি কি করা লাগবে, এবং এইটা সবচেয়ে বেটার হচ্ছে যখন 4th ইয়ারে গিয়ে আমরা মোটামুটি আমাদের কোর্স ওয়ার্ক শেষ হয়ে যায়, থিসিস করতেছি, এই সময়টাতে এইটা নিয়ে কনসেন্ট্রেশন করা, ফুল কনসেন্ট্রেশন করা। কিংবা আমি আন্ডারগ্রেড আমার কমপ্লিট হয়ে গেছে, আমি এখন মাস্টার্সে ভর্তি হয়েছি, আমি সেম ইউনিভার্সিটিতে মাস্টার্স করতেছি। তো তখন মাস্টার্সে তো কোর্সের চাপ কম থাকে, তো এই সময় আমি এই যে কম্পিটেন্স যে এগুলো আছে সেগুলো আমি কম্পিটেন্স সেন্টার থেকে এটা গ্যাদার করি। তো এটার জন্য অনেক ধরনের অফার আছে, এটা তোমাদের কি খুঁজে বের করতে হবে হুইচ ওয়ান ইজ বেটার। ইউ ক্যান টেক অ্যাডভাইস ফ্রম দ্য এক্সপার্টস, ঠিক আছে? তো আমার বক্তব্য হচ্ছে এটাই যে স্টুডেন্টদেরকে এখানে আগে আসতে হবে। হ্যাঁ, ফ্যাকাল্টি মেম্বার বা তাদের টিচাররা এখানে তাদেরকে গাইড করতে পারে, গাইড করবে, বাট স্টুডেন্টদেরকে সবার আগে এই জায়গাটা আগে আসতে হবে। এটাই হচ্ছে আমার সাজেশন আর কি। থ্যাংক ইউ সো মাচ স্যার আপনার ইনসাইটফুল বক্তব্যের জন্য। আমরা এখন একটু কোয়েশ্চন, যেহেতু আমাদের স্টুডেন্ট মনে প্রশ্ন করেছেন, সেটা হচ্ছে সৈয়দ দানিয়েল আহমেদ। ওনার কোয়েশ্চনটা আমি আসিফ এম ইকবাল স্যারকে করতে চাই যে ইজ দেয়ার এনি প্রবাবিলিটি অফ গেটিং অ্যান ইন্টার্নশিপ ইন দ্য machine learning or data science in Bangladesh, given that a person have around 2 years of experience in the field of machine learning, deep learning, statistics and NLP? সো এই যে কোয়েশ্চনটা ওনার আসলে উনি ইন্টার্নশিপের ব্যাপারটা নিয়ে একটু জানতে চাচ্ছেন, বা ওনার আসলে কিভাবে শুরু করতে চান। অলরেডি 2 ইয়ার্স এক্সপেরিয়েন্স আছে, সো এই ক্ষেত্রে স্যার আপনি কি বলবেন বা স্টুডেন্টকে আপনি কি পরামর্শ দিবেন? আমি আসলে এটাকে দুইভাবে দেখতে চাই। একটা হলো গিয়ে অবশ্যই মানে বাংলাদেশে তো যেমন টেলিকম, কিছু কিছু ব্যাংক এবং এই যে নতুন যেই ই কমার্স এবং এই যে স্টার্টআপ গুলো, এরা কিন্তু ডেটা সায়েন্স এবং অ্যানালিটিক্স নিয়ে প্রচুর কাজ করছে। তো এখানে কিন্তু একটা অপরচুনিটি আছেই। কিন্তু এর বাইরেও আমি যেটা বলতে চাই যে এই যে এখন যে ট্রেন্ডটা শুরু হচ্ছে, যে আমরা কিন্তু শুধুমাত্র আমাদেরকে এইভাবে আসলে চিন্তা করতে হবে যে আসলে আমি যেই স্কিল সেটটা অ্যাকোয়ার করছি এবং আমি যেই জিনিসটা পারি, এটা আসলে it's a global skill. It's not necessary I need to focus only in Bangladesh, right? So এটাও একটা পার্ট অফ লার্নিং প্রসেস, যে আমি আসলে আমার এই স্কিল সেটটাকে গ্লোবাল লেভেলে কিভাবে যেতে পারি। আমি বাংলাদেশে থেকেও ইন্টার্নশিপ রিমোটলি অন্য আরেকটা কোম্পানিতেও করতে পারি।
তাই না? এখন বাংলাদেশেও আসলে ইন্ডাস্ট্রিও যদি আমি দেখি, সরওয়ার ভাই হয়তো আরো বেটার অ্যান্সার দিতে পারবে যে এই যে জার্নিটা, যে মানে পুরো আইটি ইন্ডাস্ট্রি বা এই ডেটা সায়েন্স রিলেটেড যে কাজগুলো, এগুলো কিন্তু একটা জার্নির মধ্যে দিয়ে যাচ্ছে। সো অপরচুনিটি অবশ্যই আছে এবং এটাতে আরো ক্রিয়েট হবে। তো তখন হয়তো এই ধরনের ইন্টার্নশিপ পাওয়া অনেক ইজি হবে। কিন্তু আমি যেভাবে দেখতে চাই যে আসলে অপরচুনিটি নট অনলি ইন বাংলাদেশ। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ স্যার। সারওয়ার মোর্শেদ স্যার, আপনি কি একটু কোয়েশ্চনটা অ্যাড্রেস করবেন কিনা, কারণ আমি দেখতে পাচ্ছি আপনি রিপ্লাই দিয়েছেন, সো সেটা যদি একটু আর একটু এলাবোরেট করেন আপনার। অবশ্যই। তো আসিফ ভাই যেটা বললো যে বাংলাদেশ একটা জার্নির মধ্যে দিয়ে যাচ্ছে, আর সেকেন্ড হচ্ছে যে যেমন আমার কোম্পানির কথা যদি আমি চিন্তা করি, আমার কোম্পানি কিন্তু জাস্ট ল্যাক অফ মানে স্কিলড ডেটা সায়েন্টিস্ট, আমি বাইরে কাজ নিতে পারতেছি না। আমার কোম্পানিতে কিন্তু পুল অফ ডেটা সায়েন্সের কাজ আছে বাইরে থেকে, বাট হচ্ছে কি যে আমাদের তো একটা কমিটমেন্ট থাকে যে আমাকে একটা ডিউ টাইমে আই হ্যাভ টু ডেলিভার দিস ওয়ার্কস ক্লায়েন্টের কাছে, বাট আমরা ওই স্কিল সেটটা পাচ্ছি না। তো এই জন্য যেমন ধরেন যে আমার কোম্পানিতেই আমি এইরকম কিছু অপরচুনিটি ক্রিয়েট করতেছি, যে ইন্টার্নশিপের ব্যবস্থা করতেছি, যে আমি হয়তো 3 মাস পর পর 2 জন বা 3 জন পর। শুধু এরকম না, আমার ইন্ডাস্ট্রিতে আমার কিছু নেটওয়ার্ক আছে যেখানে আমি জানি, বা আসিফ ভাই যেটা বললেন যে ব্যাংকগুলোতে ডেটা সায়েন্টিস্টের হিউজ রিকোয়ারমেন্ট আছে, টেলিকমিউনিকেশন কোম্পানিগুলোতে হিউজ রিকোয়ারমেন্ট আছে। হ্যাঁ, তো এখন ওইখানে অপরচুনিটি প্রচুর। বাট আরেকটা জিনিস যেটা হচ্ছে কি যে এই অপরচুনিটিগুলোকে সাস্টেইন করার জন্য দুইটা জিনিস দরকার, মানে দুই অ্যাঙ্গেল থেকে দেখতে হবে। যেমন কোম্পানি অ্যাঙ্গেল থেকে দেখলে কোম্পানি ফার্স্টে চিন্তা করে একে আমি ইন্টার্নশিপ দিব, বাট এই ছেলেটা ইন্টার্নশিপ করার পরে তাকে আমি স্কিল সেট ডেভেলপ করে দিলাম, সে যদি না থাকে তাহলে তো আমার উদ্দেশ্যটা মানে অ্যাচিভ হলো না, অবজেক্টিভটা অ্যাচিভ হলো না। ঠিক আছে। আবার স্টুডেন্টের পার্সপেক্টিভে একটা চিন্তা থাকে যে ঠিক আছে আমি এখানে হার্ড ওয়ার্ক করলাম, পরিশ্রম করলাম, 3 মাস 6 মাসের একটা ইন্টার্নশিপ করলাম, বাট পরবর্তী যদি আমার জবটা এখানে না হয়, তো স্টুডেন্টের এই চিন্তা ভাবনাটা করার কোনো দরকার নেই। কোনো একটা ছেলে যদি ইন্টার্নশিপ এসে প্রুভ করতে পারে, অবভিয়াসলি সে ওইখানেই সাস্টেইন করবে। কারণ কোনো একটা অর্গানাইজেশন ইন্টার্নশিপ করা মানে কি কোম্পানি একটা ইনভেস্টমেন্ট থাকে ওই ইন্টার্নের পিছনে, সো ওই ইনভেস্টমেন্টটা তারা লুজ করতে চায় না। ঠিক আছে, তো এটাই আর কি। আর তাছাড়া তো গ্লোবালি কাজ করার সুযোগ আছে, এই আর কি। আমি জাস্ট একটা সেন্টেন্স এখানে অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে you must be confident about your competence. So what does it mean? It means যে মনে করতেছে তার 2 years machine learning data science competence আছে, 2 years solid competence, he don't need first of all internship. He should get a fully functioning good paying full-time job anywhere in the world. Exactly. So That's good. So you shouldn't look for internship, you should go for a direct job, because tons of jobs is available. They are just looking for talent that has data science solid background. So I don't know, feel free to send your CV to me. If I see you have a good experience, I can actually lead you to find a job. I'm not saying that I will be able to recruit you in my company, but I will be definitely able to guide you to find a right job if you really have 2 years solid experience. Thank you. That's good. Thank you so much, sir, for your kind information এবং আপনার এই সাপোর্টিভ কথা বলার জন্য। আশা করি সৈয়দ দানিয়াল আহমেদ যিনি প্রশ্নটা করছেন উনি স্যারের সাথে যোগাযোগ করবেন এবং আপনি আপনার নেক্সট স্টেপটা খুব সহজেই খুঁজে পাবেন। সো অ্যাকচুয়ালি আমি আবারও অডিয়েন্সদেরকে বলতেছি যে আপনাদের কারো কোনো কোয়েশ্চন থাকে আপনার চ্যাট বক্সে কোয়েশ্চনটা জানাতে পারেন। সো আমরা ততক্ষণে আরেকটু জেনে নেই, যেহেতু আমাদের এখানে অনেক জুনিয়র স্টুডেন্টরাও আছে যারা হচ্ছে সেকেন্ড ইয়ার ও থার্ড ইয়ারের দিকে, তো তাদের কাছে উদ্দেশ্যে যদি আমি একটু বলতে চাই, মানে তাদেরকে টার্গেট করে যে আমি একটা কোয়েশ্চেন করতে চাই স্যারদের কাছে, যে অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রিতে ডাটা সায়েন্স আমরা প্রায় শুনি, ডাটা সায়েন্স স্টুডেন্টরা প্রায় শুনি, একটা বাজওয়ার্ড। সো আসলে ইন্ডাস্ট্রিতে ডাটা সায়েন্সটা বলতে কি বোঝায়? সো ইন্ডাস্ট্রি পার্সপেক্টিভে যদি জিনিসটাকে একটু আবার নতুন করে একটু ইজি করে বোঝানোর চেষ্টা করা হয় স্টুডেন্টদেরকে টার্গেট করে, এক্ষেত্রে যদি জুয়েল রানা স্যার আপনি একটু হেল্প করেন, তারপর হচ্ছে আমি সেম প্রশ্নটা করব হচ্ছে আমাদের নুরি স্যারের কাছে।
Okay. So data science in industry perspective. First of all, I mean, why it's called first of all science, or what comes data, and how this kind of things is make a scientist, right? In 6 months training, 1 month training, 1 year, all this kind of confusion. So industry is started to thinking that they want to use data as their corporate asset, strategic asset. And university, if you think as a industry, then the university is same as industry. So let's think about from that point of view. So you want to use your data as a corporate asset, right? So how you want to do with your corporate asset when you see monetary value as your asset, like when you have money, so you want to invest, for example. So now you have data, you want to make money out of from your data. Now it's kind of like thought process, right? So you need to start thinking, okay, fine, how we can do monetization of data. So very simple way of thinking. So first of all, I need to understand the value. So is my data is really valuable? So meaning that there I have to start. So I have to have right business question that how I'm looking for value in my data. Is that is a right business question or not? So when you have that kind of question, then you start is actually trying to understand your data, exploring your data. Is it making sense? Is it like helping to understand your customer in a way that you can actually sell more product to your customer? Meaning that by understanding your customer's behavioral data, now you are able to sell more. So you are creating data. Now, the second thing it could be that in a university point of view, lots of students are dropping. So let's say that the VC sir is not happy. Why that many students is actually dropping courses? So someone started to look at their performance data, that how many students is actually submitting their report in time, coming presence is good, then payment is good, everything is good, and how the distribution, how the pattern looks like. Then you can easily figuring out what type of students are actually dropping the course, and you can actually figuring out how to make them interested in the course by changing some of the course, curriculum. So you are helping the organization to be successful in their program, educational program, but at the same time, you are helping the students so that they are not dropping out. So in a way, you need to figuring out what is actually business questions you have and what kind of data you have, and then you are actually making the plot. And then when you have some sort of pattern, then you want to make it automated, meaning that you are using machine learning techniques, you're doing some sort of prediction, some sort of forecasting. So that is like your second or third level of competence where you want to build your competence. Then when you are saying that, okay, the success is coming almost every daily basis, why not make a fully end-to-end process around it? So you are using data engineering concept, you are using data ops concepts, so all those things that your respected teachers are teach you in different courses. You are actually associating all those knowledges, and at the end of the day, you are building a end-to-end data product. And that product could be for customer analytics, for financial decision making, for retaining students in different educational curriculum, or food stacks. So from a simple to large degree of same. You need to be very curious about complex problems and make some sort of assumptions that you can verify by exploratory data analysis. When you understand the data, when you understand the problem, you need to model it using machine learning algorithms. When you build the model, you need to make data pipes so that your models is actually become robust, become scalable, and then you need to make some sort of user-friendly end user decision maker dashboard so that the respective decision makers use it on their day-to-day decision processes.
So that's all about data science. Thank you. থ্যাংক স্যার। নুরি স্যার, আপনাকে মানে ডাটা সায়েন্সের ব্যাপারটা নিয়ে আলাপ করার আগে সাথে একটু সম্পূরক কোয়েশ্চেন করবো। আমাদের একজন স্টুডেন্ট কোয়েশ্চনটা করছেন যে ডাটা সায়েন্সে আসলে ভালো হতে হলে কি কি সাবজেক্টে ভালো জ্ঞান থাকতে হবে, এবং একই সাথে উনি এটাও প্রশ্ন করছেন যে অনেকে বলে থাকে যে খুব ভালো প্রবলেম সলভিং এর প্রয়োজন নেই, ম্যাথে ভালো হলেই হয় ডাটা সায়েন্সের ক্ষেত্রে। সো ইন্ডাস্ট্রি পার্সপেক্টিভে ডাটা সায়েন্সকে ব্যাখ্যা করার পাশাপাশি যদি আপনি এই প্রশ্নটাকে একটু ইলাবোরেট করেন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ কোহিনুর। প্রথম কথা হলো, যেমন স্টুডেন্টের কোশ্চেনটা ছিল ডাটা সায়েন্সে ভালো হতে হলে কি কি সাবজেক্টে ভালো জ্ঞান থাকতে হবে, তাই না? তো এই ক্ষেত্রে যেমন আমাদের আগের স্পিকার এদের একটু টানি, রেফারেন্স টানি, হ্যাঁ, যেমন একটু আসিফ ভাইয়ের কথাই যদি বলি, সে আসলে এই দীর্ঘদিন যাবত এই এরিয়াতে কাজ করতেছে। এই ইয়েতে ছিল, গ্রামীণে ছিল, এখন আছে মালয়েশিয়া ডিজি, একই এরিয়াতে, ঠিক আছে। এখন সে তার একটা কথা তুমি ধরো, তো সেই ক্ষেত্রে হলো বলা আছে কি তোমার স্ট্যাটিস্টিক্স জানা থাকতে হবে। তো এটা একটা প্রিরিকুইজিট, কারণ কি, যেহেতু আমরা একটা জিনিস মানে ইউনিভার্সিটিতে যে জিনিসটা একটা মানে প্রবলেম হয় অনেক ক্ষেত্রে, স্টুডেন্টের ক্ষেত্রে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়। যখন একটা স্টুডেন্ট ইউনিভার্সিটিতে ঢোকে, আমরা তাদের কিছু ম্যাথের কিছু সাবজেক্ট দেই, তো ওদের তখন একটা কোশ্চেন থাকে অনেকেরই যে আরে আমি তো কম্পিউটার সায়েন্স পড়তে আসছি, তার মানে আমি হলো আসলে ওই কম্পিউটার সায়েন্স পড়বো, বাট এখানে আমাকে ম্যাথ করাচ্ছে কেন, বা এখানে আমাকে ওই বা স্ট্যাটিস্টিক্স বা কেন করাচ্ছে, ঠিক আছে। এগুলো তো আসলে এটার সাবজেক্ট, গুলি তো আমি পড়তে আসিনি, ঠিক আছে। তাহলে যে জিনিসটা তোমাদের একটু মাথায় রাখা দরকার, এই যে এই সাবজেক্ট গুলো যেন তোমরা একটু ভালো মতো কভার করো, প্রথম কথা। এবং সেকেন্ড কথা, এই যে অনেকেই বলে খুব ভালো প্রবলেম সলভিং এর প্রয়োজন নেই, ভালো ম্যাথ হলেই হয়। হ্যাঁ, আসলে ভালো ম্যাথ আর ভালো প্রবলেম সলভিং এই দুটো আলাদা কিভাবে করো, ঠিক আছে। কারণ ম্যাথটা কি, ম্যাথটা যদি আমি আরেকটা অন্যভাবে দেখি, আসলে ইটস ক্যান বি কাইন্ড অফ টুলস, ঠিক আছে। আমি যদি একটা ল্যাঙ্গুয়েজ বলি, ল্যাঙ্গুয়েজটা হলো গিয়ে আমি কল্পনা করতে পারি একটা টুলস এর মতো। অর্থাৎ এখন তুমি যদি টুলস এর ইউজ যদি তুমি না জানো, তাহলে টুলস তুমি থাকুক না কেন, ওইটা দিয়ে তুমি কিন্তু আসলে তেমন কিছু করতে পারবে না, তাই না? তোমাকে আমি স্ক্রুড্রাইভার দিয়ে দিলাম এবং আরো যা যা এই খোলার, গাড়ি খোলার সবকিছু দিয়ে দিলাম, আর গাড়ি নষ্ট হলে তুমি যদি এই প্রবলেম কিভাবে সলভ করতে হবে, কি হয়েছে, এটা যদি তুমি আইডেন্টিফাই না করতে পারো, তাহলে এই টুলস থাকার পরেও কিন্তু তুমি আসলে কিছুই করতে পারবে না, ঠিক আছে। therefore প্রবলেম সলভিং যে স্কিলটা আছে, এই স্কিলটা তোমাকে আসলে সামহাউ বিল্ড করতে হবে। কিন্তু এইখানে একটা বিষয়, যেমন আমরা যখন বলি আর একটাই, সেটা হলো যেমন এই জুয়েল রানা একবার এক ইয়েতে খানিকটা বলছিল যে ওকে, যারা এসিএম সলভার তারা দে ডু ইউজুয়ালি ভেরি গুড ইন দিস। ডেফিনেটলি তুমি যদি খুব ভালো প্রবলেম সলভার হও, তাহলে মানে ভালোভাবে এইতে কন্ট্রিবিউট করতে পারবে। বাট তুমি যদি আবার তেমনটাও ভালো না হও, তারপরেও তুমি আসলে করতে পারবে। কারণ কি, এই এরিয়াতে আসলে মানে বেশ অনেক ধরনের ভ্যারাইটিস অফ লেভেল আছে, যেটা কিনা আসলে যেমন সবুজ বলতে পারবে, যেমন ওর একটা স্টেজ আছে, আর একটা স্টেজে, কিন্তু তোমাকে বুঝতে পারতে হবে, ঠিক আছে। এটা তোমাকে বুঝতে পারতে হবে। এবং এই ক্ষেত্রে আর একটা জিনিস হতে পারে, যেটা হলো যেমন এই যে আমি একটু জুয়েল রানাকেই বলবো, যেমন ধর একজন স্টুডেন্ট যদি ভালো করতে চায়, হ্যাঁ, তাকে আসলে ইন্ডাস্ট্রির জন্য তার আসলে কোন ধরনের প্রিপারেশনটা দরকার। হ্যালো সবুজ। Yes, thank you very much, Noori. So in my point of view, I think that anyone can be data scientist. That's I believe. Now, when I say anyone, it doesn't mean that I say anyone means anyone. Then what's the difference? Anyone means anyone. Meaning that, okay, fine, okay, those guys who understand what is data scientist, or at least try to understand, they all can be data scientists. That's what I mean by anyone. So what can be successful data scientist looks like? So, or what you want to look at a data scientist from a success point of view. What I want to say is that this person is responsible, in a sense that when he take a problem, he is trying to design a solution from a systematic way, from a problem solver way. So he's thinking about a problem and he's trying to figuring out
how that problem solves a business problem, how these problems drive business, drive revenue, drive some sort of success. And then from that point of view, he started understanding the data. So that's like first things, that you have a very, very, very curious mind to connect business with data. Then the second thing comes like you are always open to know what kind of technology is coming to solve your problem. So tech friendly. So you are learning new technology, new tools, new algorithms, new framework on a daily basis. That's the second thing. Third thing is that you can communicate. When you have a problem and you have a solution, then you can easily communicate with the people who are not tech people, who are very good in business, but you need to deliver them the right stuff so they can communicate. And then the fourth thing is about end-to-end responsibility. Who can understand the every step that how a data product is built, so that all the possible stakeholders can communicate with them in an agile development environment. And when you say agile development environment, is like a lot of fast development culture where you can actually build the things in a way that you try, you test, you excel, and then you iterate. So this kind of things, that's what we need to build. And this is not complex. This is just like a lot of things. It's just like way of working. And as I told earlier, the technology is already democratized, meaning that you don't need to do data science with 100 billion investment in infrastructure. You can set up everything with as little investment as possible, but you can scale at any time. So infrastructure is no more a problem. The problem is that the fundamentals of building data product, that students or a early career data scientists understand those working culture, those functional steps, and they can position themselves confidently in this career rather than having some sort of mindset. Oh, is it super complex? Oh, I don't understand that much math. Oh, I don't understand. Not like that. You just have to be confident. If you don't understand anything, it's not a problem. You will learn. That's how we work. We learn every day. Thank you. থ্যাংক ইউ সো মাচ স্যার। একই সাথে প্রশ্নকারী প্রভাকর দাসকে ধন্যবাদ জানাচ্ছি প্রশ্নটি করার জন্য। অ্যাকচুয়ালি আমরা খুব আউট অফ টাইমের দিকে চলে যাচ্ছি, অলরেডি ইটস 10 PM। সো আমরা খুব আর বেশি দীর্ঘায়িত করব না। আমরা সেকেন্ড প্রশ্নের জন্য যাব হচ্ছে প্রথমে আমি আসিফ স্যারের কাছে, এবং এই সেম প্রশ্ন নিয়ে আমি আবার একটু পরে মোর্শেদ স্যারের কাছে যাব। সো প্রথমে আরিফ স্যার আপনি যদি বলেন, প্রশ্নটা হচ্ছে এখন আসিফ স্যার একটা প্রশ্নটা এখানে হচ্ছে, as machine learning and deep learning is quite math heavy for someone who is doing self study, is there any good resource or book to strengthen the knowledge of mathematics? So actually এই রিসোর্সের ব্যাপারে যদি আপনি আপনার নলেজটা একটু শেয়ার করেন, গাইডলাইন দেন। এটা মানে আমি আমার পার্সপেক্টিভ থেকে দেই, কারণ এই জিনিস আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন অ্যান্সার একরকম হতে পারে, আবার জুয়েল ভাইকে বললে জুয়েল ভাইয়ের অ্যান্সার অন্যরকম হতে পারে। মানে এইখানে ওই যে লার্নিং প্রসেসটা আসলে ডিপেন্ড করে পার্সনের উপরে। তো এখানে আমি যেটা চিন্তা করি বা আমার যেই জিনিসটা, যে আমি যদি চিন্তা করি যে আমি পুরো ম্যাথ সবকিছু শিখবো, লিনিয়ার অ্যালজেব্রা, তারপরে অল ক্যালকুলাস এবং সবকিছু শিখে তারপরে আমি ডিপ লার্নিং বা মেশিন লার্নিং এইগুলো অ্যালগোরিদম শেখা শুরু করব, এটাও একটা অ্যাপ্রোচ। আর আরেকটা অ্যাপ্রোচ হলো গিয়ে যে আমি ডিপ লার্নিং শেখা শুরু করলাম এবং এইখানে যেই ম্যাথস গুলো লাগছে আমি শুধু ওই জিনিসগুলো শিখে শিখে আগাতে থাকলাম। হ্যাঁ, তো দুইটা অ্যাপ্রোচেই আসলে আগানো সম্ভব। সো আর এইখানে যে জিনিসটা, যে আমি যদি ফার্স্টে শুরু করি যে ডিপ লার্নিং শেখা, তখন দেখলাম যে আসলে কি ওখানে আমার লাগছে এবং সেই জিনিসটা আমি কোথায় পাবো। এবং এই ক্ষেত্রে আমার মনে হয় সেকেন্ড অ্যাপ্রোচ যেটা বললেন আসিফ ভাই, হ্যাঁ মানে ওই মানে আই মিন মোর প্রেফার্ড। কারণ কি একদিন যদি আবার ওই সব ম্যাথ শিখতে যে এগুলোর কিন্তু আসলে কোনো লিমিট নাই আসলে,
হ্যাঁ খেয়াল রাইট করো। হ্যাঁ, এগুলো কোনো লিমিট নাই, হয়তো সে কিছুদিন পর সে নিজেই ধৈর্য এবং সেই সাথে ইও হারাই ফেলবে। হ্যাঁ, আমি আসলে করতেছি কি, কারণ সব ওগুলো হিউজ। দেয়ারফর ইটস অলওয়েজ গুড, ওকে, তুমি তোমার আসলে যতটুকু লাগবে ততটুকু তুমি ওই মুহূর্তে তুমি শেখো এবং সেই সাথে তুমি একটু তোমার পরিধি বাড়াতে থাকো। কারণ কিন্তু আর ওই যে যে যুগ মানে ইন্টারনেটের যুগ, এখানে তুমি তোমার যদি যে কোনো ইনফরমেশন যে কোনো একটা কিছু তুমি যদি জানতে চাইলে কিন্তু তুমি তৎক্ষণাৎ আসলে তুমি গুগল করে পেয়ে যাচ্ছ, ঠিক আছে? এইটি সো এইটা যেমন দরকার আছে, তেমন আবার আরেকটা জিনিস আমি একটু যদি এখানে বলি, সেটা হলো যেমন এগুলোর সাথে সাথে যেমন জুয়েল রানা যেটা বলতেছিল, হ্যাঁ, এই যে টেকনোলজি, রাইট টেকনোলজি আসলে তোমার জানা থাকতে হবে। কারণ তুমি কি এখন যেমন আমরা যদি বলি এখন আমি পুরো অ্যালগরিদমটা লিখে আমি এইটা নিয়ে কাজ করব, এটা হলো একটা বিষয়, ঠিক আছে? আবার যদি তুমি যদি আবার ইন্ডাস্ট্রির কথা যদি বলো, সেখানে আবার তোমাকে ওই যে ওই দেবে না, কিন্তু তুমি আসলে ইউনিভার্সিটি থেকে কিছু জিনিস তো তুমি এটা শিখেই যাচ্ছ, তো তোমার এটা নলেজটা আছে। তোমার ইন্ডাস্ট্রির জন্য আবার তোমার দরকার হলে ওই বলে প্র্যাকটিক্যাল যে টুলস গুলো ইউজ হচ্ছে ওইগুলো টুলস গুলোর ইউজ প্লাস ওইগুলোর সাথে নিজেকে ফ্যামিলিয়ার করা এবং ওই একটা এন্ড টু এন্ড প্রোডাক্ট ডেভেলপমেন্টের জন্য দরকার ওই জিনিসগুলো সম্বন্ধে একটা ক্লিয়ার একটা আইডিয়া রাখা, ঠিক আছে? তাহলে তুমি আবার ওই ইন্ডাস্ট্রিতে ইমিডিয়েট বের হওয়ার পর আসলে সাকসেস করবে। Very, very, Thank very you. good point, Noori. Because Yeah. because when you want, let's say, deep learning, you need to figuring out a very, very, very simple problem. That okay, fine, I want to do some sort of image matching example solving. So I want to, let's say, label a image, that is it a cat or is it a dog, whatever it is. So I want to make a trainer to detect that. And then you start with that and you see that what kind of frameworks is available. You will find tons of framework on the internet, and then you implement it because the implementation source code is available. And then you ask what's the algorithm is actually behind it. So you see the algorithm, the pseudocode a bit. But if you think about that, I write the algorithm in my way and I want to make, then you are actually going in a way that will take you to understand that in 6 months. And the first way, if you try to understand the same thing, it will take you 6 days. So now you will go 6 months away or 6 days away, it's up to you. But in industry, we go in the first way, that what I need to do, and I start doing. And then on the way we are doing, we fix the path. Thank you. Thank you so much, sir. সাজ্জাদুল হক যে প্রশ্নটা করছেন সেই প্রশ্নের একটু সম্পূরক প্রশ্ন আমি আসলে মোর্শেদ স্যারকে করতে চাই, সারওয়ার মোর্শেদ স্যারকে। স্যার এখানে উনি প্রশ্ন করছেন যে সেলফ স্টাডির ব্যাপারে রিসোর্সের ক্ষেত্রে, কিন্তু কিছু স্টুডেন্ট আমরা দেখতে পাই যারা হচ্ছে সেলফ স্টাডির পাশাপাশি কোন একটা অর্গানাইজ প্ল্যাটফর্মে তারা আসলে শুরু করতে পারলে তাদের জন্য ভালো হয়। অনেকে যে কোন একটা অর্গানাইজ প্ল্যাটফর্ম বা কোন একটা সাপোজ কোর্স অর সামথিং লাইক তারা সার্চ করার চেষ্টা করে যে এখান থেকে আমি আসলে অর্গানাইজ জিনিসগুলো পাবো এবং সেগুলো আমি সেই অনুযায়ী ওয়ান বাই ওয়ান কমপ্লিট করবো বা কোন একটা রিয়েল লাইফ প্রজেক্ট করার মাধ্যমে আমি শিখবো, সেখানে কেউ তাকে গাইড করবে। সো সেলফ স্টাডির পাশাপাশি কেউ যদি হচ্ছে কোন একটা এরকম অর্গানাইজ প্ল্যাটফর্ম খুঁজতে চায়, সেক্ষেত্রে আসলে আপনি কোন অর্গানাইজ প্ল্যাটফর্মের ইনফরমেশন দিবেন কিনা বা তারা তাদের কোনো হেল্প করবে কিনা এক্ষেত্রে ইনফরমেশন দিয়ে? থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যাকচুয়ালি এই যে এই কোশ্চেনটা মানে সবচেয়ে বেশি আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে মানে খুব একটা মানে ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কোশ্চেন, যেটা আসলে সব মানে স্টুডেন্টদের মধ্যে আসা উচিত যারা বিশেষ করে গ্রাজুয়েশন কমপ্লিট করতেছে। হ্যাঁ, তো যেটা হচ্ছে যে যেটা মানে আমি একদম শর্টে চলে আসি, যে জুয়েল রানা যেটা বললো যে আমি 6 ডেজে শিখবো না 6 মান্থে শিখবো। তো আমরা যদি কোনো একটা ওয়ার্ল্ড ট্রেনারের কাছে যাই যার ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স আছে, ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স, যে এক্সপিরিয়েন্স দিয়ে একটা স্টুডেন্টকে সে 3 মান্থসে বা 6 ডেজে, যেটা বললো যে 6 ডেজে তাকে কিন্তু একটা নলেজ দিতে পারে, গাইডলাইন দিতে পারে যে হ্যাঁ তোমার, যেহেতু দেখা যাচ্ছে দেয়ার আর লটস অফ, মানে ইন্টারনেট ঘাটলে, ইউটিউব ঘাটলে কিংবা গুগল করলে মানে এত বেশি রিসোর্স আসবে যেটা আসলে যে কারোর মধ্যে কনফিউশন ক্রিয়েট করে দিবে। ঠিক আছে, যে আসলে কোন দিকে যাব, আমি কোন ট্র্যাক শিখবো, কোন টেকনোলজিটা শিখবো, কোন প্ল্যাটফর্মটা শিখবো, কোন টুলটা ইউজ করব। তো এই জন্য হচ্ছে যে কি, যে একজন এক্সপার্ট ট্রেনার বা এক্সপার্ট ট্রেনিং এর কাছে যদি আসে, তাহলে কিন্তু তারা ইজিলি এবং সহজভাবে নিজেদেরকে ইন্ডাস্ট্রি উপযোগী করে উঠাইতে পারবে। তো এই সব ক্ষেত্রে মানে আমরা অনলাইন ঘাটলে কিংবা
অনেক অ্যাডিটেড আমরা অনেক কিছু দেখতে পাবো যে এরকম অনেক অর্গানাইজেশন আছে। আর সত্যি কথা বলতে কি আমরা নিজেরাও আমাদের এআই ড্রিভেন অর্থাৎ ভ্যালু ড্রিভেন এবং প্রোডাক্ট ড্রিভেন আমরা একটা অর্গানাইজেশন ডেভেলপ করতেছি আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে, বাট আমাদের গ্লোবালি আমরা এটা কাজ করতেছি। তো এই জায়গা থেকে আমরা যেটা বললাম যে আসলে আমরা কেন এই ধরনের সেমিনারে আসতেছি বা এই ধরনের আসতেছি, তো এই ডিটেলসটা যদি কোনো পার্টিকুলার স্টুডেন্ট জানতে চায় আমাদের সাথে যে আসলে কোন প্ল্যাটফর্মে যাব, তো আমি মনে করি এটা হচ্ছে আমরা যদি 1-to-1 ওদের সাথে যোগাযোগ করি তাহলে আমরা বেশি ভালো গাইড করতে পারবো আর কি এই জায়গাতে। হ্যাঁ, তো যদি যেসব স্টুডেন্ট আছে তারা যদি জানতে চায় আমাদের কাছে যে হ্যাঁ আমরা এরকম মানে কম্প্রিহেনসিভ যেটা ট্রেনিং বলি, যে কম্প্রিহেনসিভ ট্রেনিং, সো আমি একটা কম্প্রিহেনসিভ ট্রেনিং করব, সো এটার পর আমি আই উইল বি এলিজিবল or I will be capable to work in industry. তো এই ধরনের স্টুডেন্ট কেউ যদি থাকে বা কারো যদি থাকে তাহলে আমি সাজেস্ট করবো আমার সাথে বা আমার টিমের যে কোনো মেম্বারের সাথে যদি ইন্ডিভিজুয়ালি যোগাযোগ করে তাহলে আমরা আরো বেটার এটা বলতে পারবো আর কি। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ স্যার। স্টুডেন্টদেরকে আমি বলবো যদি এরকম আসলে রিয়েল আগ্রহী থাকেন, স্যারদের কন্ট্যাক্ট ইনফরমেশন আমি ট্রাই করবো হচ্ছে আপনাদের সেমিনার শেষ হওয়ার পরে আমাদের যে ফেসবুক ইভেন্ট আছে সেখানে ওনাদের ইমেল অ্যাড্রেসগুলো দিয়ে দেওয়ার, সো আপনারা চাইলে ডিরেক্টলি কমিউনিকেট করতে পারেন অথবা আমার মাধ্যমে ওনাদের কাছে যে কোনো সময় আপনারা যে কোনো কোয়েরি পাস করতে পারবেন। সো স্যার যেটা বলেন কম্প্রিহেনসিভ ট্রেনিং এর ক্ষেত্রে আসলে আমি যদি একটু অ্যাড করি, অনেক স্টুডেন্ট হয়তো কম্প্রিহেনসিভ ট্রেনিং এ একটু কনফিউজ থাকতে পারে, সেক্ষেত্রে আমার মনে হয় যে এখানে আপনারা কম্প্রিহেনসিভ ট্রেনিং বলতে এভাবে বুঝতে পারেন যে কোনো রিয়েল লাইফ প্রজেক্ট বেস যদি আপনি লার্নিং করেন এবং ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড যদি আপনি কোনো একটা কিছু শিখতে চান, তখন আসলে যে ট্রেনিংটা হবে আপনি সেভাবে জিনিসটাকে অ্যাজিউম করতে পারেন। আচ্ছা, আমি একটু সাম আপ খুব দ্রুত করতে হবে আমাদের। পরে একটা প্রশ্ন আসছে গোলাম সুলেমানের কাছ থেকে। উনি প্রশ্নটা হচ্ছে হোয়াট আর দ্য রিসার্চ অপরচুনিটি ফর স্টুডেন্টস এন্ড হাউ ক্যান উই ফলো টুয়ার্ডস রিসার্চ পাথ। সো এই প্রশ্নে যদি কোনো আনসার আমাদের প্যানেলিস্ট থেকে যে কেউ দিতে চান, একটু যদি আপনারা একটু বলেন এক্ষেত্রে স্যার। আমাদের প্যানেলিস্ট থেকে যদি কেউ একজন বলেন। Okay, so research opportunity in data science in analytics is really high. Adaptation and PhDs is quite big. So all the universities in these days, when they're recruiting for PhDs, they're recruiting in data science area. So that's a really good path. If you from a bachelor background wants to go for research path, then you need to figuring out what kind of university you want to get in for master's education, as well as from day one you need to be a bit of research focused. So please put some sort of time on your bachelor thesis and pick an area where you can actually learn or sharpen your knowledge in data science, and then start finding master's program that somehow directly or indirectly connected with the data science and machine learning. আমার মনে হয় I think Juwel Rana, you have the experience of conducting or industry oriented PhD, right? Yeah. Yeah, so when I was doing my PhD, I was employed at Ericsson Research, and inside the industry, I moved forward for PhD research. So of course, in the Western world, there's a tons of industrial PhDs. People can do that, but from a Bangladesh perspective or Asian subcontinent, opportunities is still there. So you need to very good in your master thesis, write your thesis or bachelor thesis on AI topic, and learn and use opportunity is out there. So you might get paid master's educations or paid PhD in Australia, in European university, in US university, even in Bangladeshi universities. And I'm not sure what's the current strategy at leading university. Maybe leading university going to also open a lot of interesting projects to do industrial PhD educations in Bangladesh, because opportunity need to be open in everywhere, right? Thank you. থ্যাংক ইউ সো মাচ স্যার। আমি আমাদের অডিয়েন্স থেকে লাস্ট কোয়েশ্চনটা নিচ্ছি। সেই কোয়েশ্চনটা হচ্ছে যে একজন প্রশ্ন করছেন, ইন্টারেস্টিং, উনি আসলে কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের না,
তো ওনার হচ্ছে ম্যানুফ্যাকচারিং এবং স্টার্টআপ কোম্পানিতে এক্সপিরিয়েন্স আছে কিছুদিনের কাজ করার, এবং উনি কিছু অনলাইন এক্সেলের উপর এবং ডাটার উপর কিছু কাজ করেছেন। তো এখন উনি আসলে অনলাইন কোর্স করার পরও পুরোপুরি জিনিসগুলো বুঝেন নাই, অনেস্টলি যেটা উনি বলতে চাচ্ছেন। তো সেক্ষেত্রে বাট উনি আসলে ম্যাথকে অনেক ভালোবাসেন। তো এই জিনিস প্রেক্ষাপটে উনি আসলে ডাটা অ্যানালাইসিসকে ওনার ক্যারিয়ার হিসেবে নেওয়াটা যৌক্তিক হবে কিনা, বা উনি আসলে কিভাবে আগাতে পারেন, সেক্ষেত্রে যদি আপনার কোনো একটা পরামর্শ দেন। তো এক্ষেত্রে আসিফ স্যার যদি আপনি একটু প্রথমে বলেন, এরপর যদি আমাদের যে কোনো বিজ্ঞ প্যানেলিস্ট অ্যাড করতে পারেন এই প্রশ্নের আনসারে। আসিফ স্যার, আপনি আচ্ছা, যদি মানে শুরু এটার করেন। জন্য আমি সবসময় যেভাবে বলি যে, অথবা মানে আমি আসলে আমার টিমে যখন রিক্রুট করি, তো কি কয়েকটা জিনিস আমি আসলে দেখি। আমি কখনোই দেখি না যে এই কোন কোন ব্যাকগ্রাউন্ডের, মানে এডুকেশন ব্যাকগ্রাউন্ড কি, যে কি স্ট্যাটিস্টিক্স এর নাকি কম্পিউটার সায়েন্স এর নাকি ইকোনমিক্স এর। ফার্স্ট থিং আমি দেখি যে এ আসলে লজিক বুঝে কিনা। হ্যাঁ, এটা একটা জিনিস। এবং এ আসলে ম্যাপ করতে পারে কিনা। এবং এবং আরেকটা জিনিস যে সুন্দর মতো মানে প্রশ্ন করতে পারে কিনা, রাইট? তো আপনার মনে যখন প্রশ্ন আসবে তখন আপনি আসলে ওটার উত্তর বের করার জন্য আপনি এই যে কমপ্লেক্স প্রবলেম সলভিং, অ্যালগোরিদমিক প্রবলেম সলভিং, এই জিনিসগুলো কিন্তু আপনি তখন আসলে সলভ করতে পারবেন। এবং অন্য যে জিনিসগুলো এগুলো আসলে টুল, রাইট? এই প্রোগ্রামিং, এগুলো আসলে লার্নড স্কিল, এগুলো আসলে শেখা যায়। তো কারো যদি কিউরিয়াস মাইন্ড থাকে এবং শেখার ইচ্ছা থাকে, যে কেউই আসলে এই এই ফিল্ডে এক্সেল করতে পারে। এবং এই ক্ষেত্রে আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যে আপনি যদি অন্য একটা ফিল্ড থেকে আসেন, সেক্ষেত্রে যদি আপনার লার্নিং প্রসেসটা গাইডেড হয়, সেক্ষেত্রে আসলে সাকসেসফুল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। আসসালামু আলাইকুম, ক্যান আই টক হিয়ার? মানে কোশ্চেনটা আমি করেছিলাম আর কি। Okay, that's কিছু good. কথা Yes, বলতে yes. পারি? Sure. ওকে, আসলে স্যার ব্যাপারটা যেটা সেটা হলো যে আমি যা লিখেছি আর কি। সো এখানে ব্যাপারটা হলো, আমি অ্যানালাইসিস সম্পর্কে পড়াশোনা বলেন কিংবা কাজ করা বলেন, এটা এই বছর থেকেই শুরু। আমি এর আগে ব্যাপারগুলো খুব একটা জানতাম না, আমি আসলে ওভাবে চিন্তাও করিনি। আর আমাদের এমবিএ এর একটা কোর্স ছিল এআই এর উপরে। সো ওখান থেকে মেইনলি আসলে আমি ফোকাসটা এদিকে চিন্তা করা শুরু। সো আমি ওখান থেকে শুরু করেছিলাম। সো আমি এখন টুকটাক আমি এক্সেল এর কাজ মোটামুটি ভালো পারি, কিন্তু আমি যখন কোন ধরনের অ্যাডভান্স লেভেলে যেতে যাচ্ছি, সাস কিংবা ডাব্লিউ টুকটাক পাচ্ছি, কিন্তু যখনই আমি পাইথন কিংবা এসকিউএল এ চিন্তা করছি, তখনই কিছুটা হেজি ফিল করছি আর কি। সো আমি আসলে এই কারণে একটু কনফিউজ, যে আমি যেহেতু একেবারেই অন্য ব্যাকগ্রাউন্ডের, আর আমার আসলে প্রোগ্রামিং সম্পর্কে কোনো আইডিয়াই নেই, টু বি ফ্র্যাঙ্কলি। সো আমার কি আসলে ওভাবে চিন্তা করা উচিত কিনা? আর যদি আমি একটু সরি, আমি স্টপ করছি আপনাকে ওখানে। মানে আমি বিবিএ পড়েছি ঢাকা ইউনিভার্সিটি থেকে। জি, আপনার অ্যানসার পাইছেন? জি অবশ্যই পেয়েছি, ক্লিয়ার। থ্যাংক ইউ। আপনি আমার সাথে যোগাযোগ করেন পরে। শিওর স্যার, শিওর। আচ্ছা, That's good. Thank you so much. হ্যাঁ, yes. Thank you so much. আমরা আসলে একেবারে শেষ পর্যায়ে, আমি আসলে অডিয়েন্স থেকে আর কোনো কোয়েশ্চেন নিচ্ছি না। আমি একটু লাস্ট একটা ওভারঅল একটা করে আসলে আমাদের এই প্যানেলটা কোয়েশ্চেনটা যেটা করতে চাচ্ছি, সেটা হচ্ছে আসলে বিপাশাসী তাদের রেসপন্সিবিলিটি জায়গা, প্লাস হচ্ছে আমাদের স্টুডেন্ট আছে যারা এইসব ব্যাপারে খুব আগ্রহী, তাদের আসলে যদি কোনো একটা স্টুডেন্ট শূন্য থেকে শুরু করতে চায়, একদম বিগিনিং লেভেল থেকে, আসলে তার স্টার্টিংটা কি হয়, যদিও আমরা আলোচনা এগুলো চলে আসছে, তারপর ফাইনালি একটু রিক্যাপ দেওয়ার জন্য বলতেছি। যদি কোনো একটা স্টুডেন্ট শূন্য থেকে শুরু করতে চায় ডাটা সায়েন্সের কাজগুলোতে, তার কিভাবে শুরু করা উচিত। ইন দ্য মিন টাইম আমরা যারা একাডেমিশিয়ান আছে, যারা আমরা স্টুডেন্টকে গাইড করি, সারা স্টুডেন্টের সাথে থাকি। তো এই স্টুডেন্টদেরকে মোটিভেট করার জন্য বা তাদেরকে গাইড দেওয়ার জন্য আসলে আমাদের জায়গাটা কোনটা, বা আমরা কিভাবে শেয়ার করতে পারি। তো এই দুইটা পার্সপেক্টিভ নিয়ে যদি আপনারা একটু লাস্ট আলোচনা করেন, তাহলে আশা করি আমাদের প্রোগ্রামটা শেষ করতে পারবো প্যানেলিস্ট। স্যার, যে কেউ আপনারা যদি একটু হেল্প করেন এই প্রশ্নের আনসার দিতে। জুয়েল রানা। ওকে, সো আসলে মানে প্রশ্নটা অনেক কঠিন, মানে সিম্পল না।
এই কারণে কঠিন বলতেছি, কারণ হচ্ছে যে মানে এমনি তো আসলে মিথ্যা হোপ স্টুডেন্টদের দেখানো উচিত না। তো যদি কোনো একটা স্টুডেন্ট সত্যিকার অর্থে ডেটা সায়েন্স শিখতে চায়, then they need to put a lot of time. They need to put, first of all, make their time available to put it. So তাদের মাইন্ডসেট ঠিক করতে হবে যে আমি অনেক টাইম দিব, এবং তাদের একটা গাইডলাইনের আওতায় আসতে হবে। সেটা একাডেমি থেকে হতে পারে, কোনো টিচার, কোনো প্রফেসর, কোনো হোয়াটএভার তারা হতে পারে, কিংবা কোনো ইন্ডাস্ট্রি হতে পারে, কোনো কোম্পানিতে হতে পারে, কোনো ডেটা ড্রিভেন স্টার্টআপে হতে পারে। বাট they need to make themselves available as well as make some sort of commitment so that they can get mentorship. This is like two fundamental things. So when a student achieve these two things, then আপনার ডেটা সায়েন্স হওয়ার জন্য দুইটা প্ল্যাটফর্ম, দুইটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সবাই ইউজ করে। একটা হচ্ছে পাইথন, which is really in hype. Second is R, which is also in hype, but someone wants just go for Python. So পাইথনের কম্পিটেন্সিটা আনতে হবে, এবং এটা আনা খুব কঠিন কোনো কিছু না। আপনি ডে টু ডে আপনি পাইথন ইউজ করা শুরু করবেন, পাইথনের মাধ্যমে এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিস করা শুরু করবেন, অর্থাৎ স্মল সেট অফ ডেটা আপনি নিয়ে কাজ করা শুরু করেন। সেখান থেকে আপনি ডেটা কিভাবে এক্সপ্লোর করতে হয়, কিভাবে ক্লিন করতে হয়, কিভাবে এটাকে একটা আন্ডারস্ট্যান্ডেবল লেভেলে আনতে হয়, সেটা নিয়ে আপনি আপনার মেন্টরের সাথে, সেটা আপনার ইন্ডাস্ট্রিতে হতে পারে, সেটা আপনার ইউনিভার্সিটিতে হতে পারে, সবসময় একটা ফিডব্যাক লুপ নিয়ে কাজ করেন, এবং সেখান থেকে আপনি মডেল তৈরি করা শুরু করেন, বেসিক মডেল, লজিস্টিক রিগ্রেশন, সিম্পল ডিসিশন ট্রিজ, এগুলো নিয়ে আপনি প্রথমে সিম্পল ক্লাস্টারিং এগুলো নিয়ে তৈরি করেন। এগুলোকে আপনি ওই যে ইন্ডাস্ট্রিয়াল বিভিন্ন যে প্রবলেম গুলো আছে, স্মল প্রবলেম, যে মার্কেটিং এর জন্য কিভাবে ইউজ করা যায়, কিভাবে আরএফএম মডেল করা লাগে, কিভাবে সেগমেন্টেশন করা লাগে, এগুলো নিয়ে সিম্পল জিনিস আপনি এক্সপো করা শুরু করেন, আপনার প্রফেসরের সাথে, আপনার মেন্টরের সাথে কথা বলা শুরু করেন, এবং তারপরে আপনি একটু মোর অ্যাডভান্স এন্ড টু এন্ড পার্সপেক্টিভের দিকে খেয়াল করেন, যে কিভাবে আমি এখন আমার এই হোল প্রসেসটাকে একটা মেশিন লার্নিং ডেটা পাইপের মাধ্যমে আনবো। এখানে কোন টেকনোলজিটা ইউজ করা যেতে পারে? ওকে ফাইন, আমি কি গুগল প্ল্যাটফর্ম ইউজ করব, নাকি আমি আজুর ইউজ করব, কোন ক্লাউড প্ল্যাটফর্মে আমি এই হোল ডেভেলপমেন্ট ফ্লোটা রান করাবো? দেন সেখান থেকে আপনি ধীরে ধীরে ক্লাউডে ট্রান্সফার হওয়ার জন্য যে স্মল স্টেপ গুলো আছে, সেই স্টেপ গুলো ফলো করেন। এভাবে আপনি 3 থেকে 6 মাসের যদি আপনি একটা জার্নির ভিতর দিয়ে যান, দেন আপনি একটা কনফিডেন্স পাবেন যে how data scientist works. And when you have that confidence, then you can start looking for early stage data scientist career. So when you get that, then you will work as a data scientist to be a data scientist. That's what I can say. Thank you. থ্যাংক ইউ সো মাচ স্যার। আর কোনো প্যানেলিস্ট কোনো কিছু অ্যাড করবেন কিনা? যদি না করেন, আসলে আমরা প্রোগ্রামটা শেষ করতে চাচ্ছিলাম, মানে প্যানেল ডিসকাশনটা শেষ করতে চাচ্ছিলাম। যদি কোনো প্যানেলিস্ট কোনো কিছু আর বলতে চান ফাইনালি। I'm satisfied. That's good. Thank you so much, sir. Thank you so much, Thank sir. you very much. এবং আমি ইউনিভার্সিটি অথরিটির সাথে পার্টিকুলারলি সাইদুর রহমান কোহিনুর, তোমাকেও অশেষ ধন্যবাদ, কারণ তুমি প্রথম থেকেই অত্যন্ত পরিশ্রম করছেন। হি ইজ a very working and very excellent guy. Okay, and to make this event successful. Also, I would like to thank all the student who has participated here. এবং কোন স্টুডেন্টের যদি এই ব্যাপারে আমি যেটা বলবো, so this is actually basically a team, a group of people from industry and academia work. এবং আমাদের উদ্দেশ্য হলো আমরা আসলে একটু চাই আমাদের স্টুডেন্টদের হেল্প করতে, আমাদের স্টুডেন্টদেরকে এই গাইডলাইন গুলো, কারণ এই জিনিসটা একটু মিসিং, এই জন্য আসলে এখানে ইন্ডাস্ট্রি পিপলকে অ্যাড করা হয়েছে। সো এই ধরনের এই কোন গাইডলাইন এটি হলো প্লিজ ফিল ফ্রি টু কন্টাক্ট আস। এবং এই ক্ষেত্রে তোমরা হয়তো ইয়ের মাধ্যমে এবং আমাদের সাথে সরাসরি তোমরা কানেক্ট হতে পারো, কোনো সমস্যা নেই। এবং উই আর ভেরি মাচ ইন্টারেস্টেড টু ওয়ার্ক উইথ দ্য লিডিং ইউনিভার্সিটি and also the industry. Thank you very much. Thank you, sir. জুয়েল স্যার মানে কিছু বলতেছিলেন, স্যার যদি আপনি কথাটা শেষ করেন। না, আমি জাস্ট এটাই বলেছি যে আপনাদের সবার সাথে কথা বলে, সবার সাথে পরিচিত হতে পেরে আমরা খুবই আনন্দিত, এবং আমরা চাই আমাদের এই পরিচয় যাত্রা
আগামীতেও প্রসার হোক, এবং সেজন্য আপনারা যদি কেউ চান আমাদের সাথে কানেক্টেড থাকতে লিঙ্কডইনের মাধ্যমে, ইমেইলের মাধ্যমে, ফোনের মাধ্যমে, you all are very, very, very welcome. And also the students who has dreamed to be a data scientist, we will try our best to help you with any sort of ideas, with any sort of materials. Just reach us with your lovely and open mindset. Thank you very much.